বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক। আমরা আলোচনা করছিলাম এই টাইম টক অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীর সঙ্গে। মুশফিক ভাই, যে কথাটি বিরতির আগে বলতে চেয়েছিলাম যে আপনি বলছেন অর্থ বরাদ্দর ক্ষেত্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে যে সিলেটে তো অর্থমন্ত্রী পেয়ে আসছেন, যে শামিজ কিবরিয়া সাহেবের কথা বললেন, সাইফুর রহমান সাহেবের কথা বললেন, এখনের বর্তমান অর্থমন্ত্রী উনিও তো সিলেটের। তাহলে অর্থ বরাদ্দ বা এটাতে আমি আপনাকে আগেই বলেছি যে বর্তমান গণতান্ত্রিক সরকার সারা দেশে কিন্তু সুষম উন্নয়নে বিশ্বাস করে। কোনো জেলার অর্থমন্ত্রী হলেই যে উনি বেশি একটা কিছু পেয়ে যাবেন সেটা বোধহয় প্রত্যাশা করা ঠিক হবে না। তবে অবশ্যই যেহেতু নিজস্ব জেলায় মানুষের কিছুটা দাবি বা প্রত্যাশা আমাদের অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের পদ্ধতিগত বা পলিসিগতভাবে যে বরাদ্দ পরিমাণ থাকে, জনসংখ্যার ভিত্তিতেই হোক, উন্নয়নের কতটুকু দাবি সেটুকু বিবেচনা করেই হোক, সেই তুলনায় আসলে বিভাজন হয়ে থাকে। অত আমরা বাড়তি কিছু পাবো সেটা বোধহয় আমাদের আশা করা ঠিক হবে না। যেহেতু আমাদের সরকারটাই পুরো গণতান্ত্রিক সারা বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে, সার্বিক সমবন্টনে বিশ্বাস করে, তাই আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন সেটা বোধহয় আমরা সেই সুফলটা পাচ্ছি না। আপনি বলছেন যে গণতান্ত্রিক যে পরিবেশ, গণতান্ত্রিক যে সরকার, যে আপনি বললেন যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান, কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশটাকে দীর্ঘায়িত করতে হলে তো রাজনৈতিক ঐক্যের দরকার। আপনি যে রাজনীতিবিদ হিসাবে, যদিও আপনি হবিগঞ্জকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু আপনার যে কেন্দ্রীয় তো আপনাদের প্রস্তাবনা বা আপনাদের ভূমিকা থাকে, সেক্ষেত্রে ঐক্যের বিষয়টা কি? এখন তো একটা বিভেদ চলছে যে বাংলাদেশের প্রধান দলগুলির মধ্যে, সেই ঐক্যের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কি হলে ঐক্যটা হবে বলে মনে করেন আপনি? ঐক্যের বিষয়টা হলো যে আমি যদি ঐক্যবদ্ধ হতে না চাই, আপনি আমাকে জোর করে ঐক্য করাতে পারবেন না। আপনারা বিগত নির্বাচনে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছেন। আমাদের বিরোধী দল তখন ছিল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনার দলের প্রধানের সঙ্গে উনি আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন। এমনও বলেছেন যে দরকার হলে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আপনাকে 5-6টা মন্ত্রণালয় দিয়ে দিব, কিন্তু উনি আসেননি। ওদের ঐক্যের যে প্রক্রিয়া আপনি বলছেন, আমরা তো সবসময় এটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কেউ যদি না আসতে চায়, দেশ তো বসে থাকবে না, রাজনীতি থামবে না, নির্বাচন হবেই। আমি আপনাকে একটা উদাহরণ বলি, ওনারা যে অজুহাত দেখিয়ে আমাদের সাথে সংলাপে আসেননি, আমি ডাক্তার মুশফিক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, আমার সরকার ক্ষমতায়, আমি কিন্তু বিগত দিনে একটি উপনির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আচ্ছা, সেই নির্বাচনে আমি মাত্র 1025 ভোটে আমি পরাজিত হয়েছি। এখানে কিছু কারণ ছিল, যেমন ব্রাহ্মণবাড়ি এবং হবিগঞ্জে উপনির্বাচন হয়েছিল। ব্রাহ্মণবাড়িতে জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না, কিন্তু আমাকে এখানে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে নেত্রী তখন ইংল্যান্ডে ছিলেন, উনিও জানেন, এটা দলীয় হোক, দলের বাইরে হোক, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমাকে আটকানো হয়েছে। আমি মাত্র 1025 ভোটে পরাজিত হয়েছি। কিন্তু ইচ্ছা যদি করতেন জননেত্রী শেখ হাসিনা অথবা আমার সরকার, 1025 ভোটকে 500 ভোট হইলিত হয়ে যায়। ম্যানিপুলেট করার আমরা কোনোদিন চিন্তা করি না। আমি কিন্তু এটা একটা জ্বলন্ত উদাহরণ। আমরা তো অতএব আমি আশ্চর্য হয়ে গেলাম যে উনাদের আমাদের সরকারের সময় উপনির্বাচনে আমি মাত্র 1025 ভোটে হারলাম। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আমি ক্ষমতাসীন পার্টির সভাপতি, আমি হেরে গেলাম। আমরা তো কোনো ম্যানিপুলেট করিনি। তো এখন যদি কেউ ঐক্য রাজনীতি না করতে চায়, আমাদের তো এর বেশি আর কিছু করার নেই। জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি। ওনারা বহু আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু তারাও শেষ উপলব্ধি করেছেন যে জনগণ তাদেরকে সাড়া দেয়নি। কেন্দ্রে আপনাদের যে আওয়ামী লীগের কেন্দ্রে যে হবিগঞ্জের পক্ষ থেকে বা জেলা পর্যায়ের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলি দেওয়া হয় বা প্রস্তাবনাগুলি চাওয়া হয়, এইগুলির যে রাজনৈতিক যে প্রস্তাবনা, এগুলির বাস্তবায়ন কতটুকু হয়? কিভাবে গণতন্ত্রটা কিভাবে চর্চা হয় দলের মধ্যে? আমাদের গণতন্ত্র চর্চা আপনি হয়তো নিশ্চয়ই জানেন, আমাদের কেন্দ্রীয় যে কাউন্সিল প্রতি 3 বছর পর পর হয়, হয়তো 1-2 মাস এদিক সেদিক হতে পারে, আমাদের কিন্তু নিয়মনশীল কেন্দ্রীয় কাউন্সিল হয়। এবং অনেক সময় বিশেষ বর্ধিত সভা অথবা বিশেষ সভা হয়, যেখানে আমরা আসি জেলার থেকে, এসে আমরা যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করি দলীয় প্রধানের সামনে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে, ওনারা ওইটা ওনাদের কগনিজেন্সি নিয়ে আমাদের এটা যেটা যথাযথ মনে করেন, এটা অবশ্যই তারা এটা সংযোজন করেন। আপনি তো এই সফরে অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আপনি অনেকের সাথে এখানে কথা বলেছেন। সিলেটের প্রচুর লোকজন এই নিউ ইয়র্কে বসবাস করেন। এই সফর থেকে আপনি সিলেটের হবিগঞ্জের মানুষের জন্য কি বার্তা নিয়ে যাচ্ছেন? আপনি তো রাজনীতি করেন, আপনি তো যাওয়ার পরেই তো নেতাকর্মী বা সাধারণ মানুষের প্রশ্নবান হতে পারে আপনার আমি যে প্রতি। জিনিসটা এখানে বিভিন্ন অনুষ্ঠানে উপলব্ধি করেছি, মানুষ তার দেশকে নিয়ে খুব ভাবে। এখানে আসার পরে দেশে থাকতে যে দেশপ্রেম, আমার মনে হয় প্রবাসে আসার পরে এটা অনেক বেড়ে যায়। কিন্তু মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি আছে, প্রবাসে যারা থাকেন তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড, যে বাংলাদেশের মানুষ ওনারা যখন এয়ারপোর্টে যান বা কোনো অফিসে যান তারা বোধহয় আমলাতান্ত্রিক হয়রানির শিকার হন বা বিভিন্নভাবে তারা নির্যাতিত হন বা নিপীড়িত, আইনের প্রতি তারা মনে করেন যে বাংলাদেশের মধ্যে কোনো, এটা আসলে এই নেগেটিভ ধারণা তাদেরকে পাল্টাতে হবে। আমি দৃঢ় বিশ্বাস করি প্রবাসীরা তার দেশকে ভুলে নেই, তারা দেশের জন্য কিছু একটা করতে চায়, আমরা যদি তাদেরকে সেই ব্যাপারে উৎসাহিত এবং সহযোগিতা করি। এই মেসেজটা আমি দিতে পারি যে প্রবাসী যারা আছেন তারা দেশকে একটি উন্নত সমৃদ্ধিশীল বাংলাদেশ দেখতে চায়, বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে তারা সেটা দেখতে চায়। তারা প্রবাসে এসে সুযোগ সুবিধা পেয়েও দেশকে কিন্তু ভুলে নেই, দেশের প্রতি তাদের অনেক খুব তারা প্রকাশ করে থাকেন, তারপরে তারা দেশকে সমুন্নত করে রাখতে চান। এই যে করতে চান বাংলাদেশের জন্য প্রবাস থেকে, অন্তরায়ের কথা শোনা যায় কেন? এটার জন্য দায়ী কারা? রাজনীতিবিদ, প্রশাসন? দায়ী কারা? এটা হলো আমি আগেই বলেছি, আপনারও একটা মানসিক ব্যাপার, একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। কারণ প্রবাসীরা ধরেই নেন যে আমি বোধহয় এয়ারপোর্টে গেলেই আমি বোধহয় আমাকে হয়রানি করা হবে। এখন উনি এয়ারপোর্টে গেলেন, উনার পাসপোর্ট চাইতেই পারে, উনার ইমিগ্রেশন একটু দেরি হতে পারে, উনার লাগেজ সংগ্রহ করতে সময় লাগতে পারে। এখন এটাকে যদি উনি সেইভাবে কি করেন, আমরা যেহেতু এখনও পুরো উন্নত বিশ্বে যেতে পারিনি, আমাদের হয়তো সিস্টেমে আমাদের হয়তো বিভিন্ন প্রক্রিয়া একটু দেরি হতে পারে, এটা ওনারা মেনে নিতে চান না, যেহেতু ওনারা অভ্যস্ত হয়ে গেছেন সেইভাবে। আইনের প্রক্রিয়া আমরা উন্নত বিশ্বে যেভাবে আইনের কার্যকর খুব ত্বরিত হয়, যেভাবে ফোন করলে পুলিশ চলে আসে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে, এগুলো তারা মাইন্ডসেটে নিতে হবে যে এটাকে তারা ধরে বসে থাকলে হবে না। আর তার পাশাপাশি রাজনৈতিক সেমন কোনো সমস্যা নেই, আমলাতান্ত্রিক কিছু সমস্যা আছে। মনে করেন উচ্চ পর্যায়ের আমলা যারা আছেন তারা হয়তো ওই যারা এয়ারপোর্টে কাজ করেন বা বিভিন্ন প্রশাসনে, পুলিশ বলেন, স্বাস্থ্য বিভাগে বলেন, তারা হয়তো সেইভাবে কাজগুলো তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো সেভাবে পালন করছেন না, প্রবাসীরা ভাবছেন তাকে অবহেলা করা হচ্ছে। তো এই ব্যাপারে খুব সাংঘাতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। বিদেশির জন্য আপনারা জানেন এনআরবি ব্যাংক, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, তাদেরকে ট্যাক্স হলিডে, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, তাদের জন্য প্লট, বাড়ি, ফ্ল্যাট, বিভিন্ন ধরনের। আমি আশা করি ওই যে বাধা তারা অনুভব করছেন অচিরেই কেটে যাবে এবং তারা আমাদের সাথে আসবেন। নবীগঞ্জ বাহুবলে তো আপনি একবার নির্বাচন করেছিলেন সংসদ সদস্য পদে। এখানে আপনি নিজেই বললেন যে অল্প ভোটের ব্যবধানে আপনি পাশ করতে পারেন নাই। তো এই ভবিষ্যৎ পরিকল্পনা কি, আবার নির্বাচন করার পরিকল্পনা আছে? নির্বাচন করার তো অবশ্যই আমি দৃঢ়ভাবে, আমি এলাকার সবসময় আমার যোগাযোগ, যেহেতু আমি চিকিৎসা ক্ষেত্রেই বলেন, আর যেহেতু আমি এখন জেলা পরিষদের দায়িত্বে, আমি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি। নির্বাচন তো আমি করার ইচ্ছা পোষণ করি, তবে আমার জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে অনুগ্রহ করে মনোনয়ন দেন অবশ্যই আমি নির্বাচন করব। এবং আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি, আমি যদি আবার নির্বাচন করি জয় নিশ্চিত। সে লক্ষ্যে কি কাজ করে যাচ্ছেন? ইনশাল্লাহ। যেহেতু আমি দেখেন, আমি শুধু এমবিবিএস পাশ করিনি, আমি কিন্তু ডায়াবেটিক বিশেষজ্ঞ হিসাবে আমি ইংল্যান্ড থেকে 1 বছরের পড়ালেখা করে এসেছি, ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনিজম করেছি। আমি আমার এলাকায় এসে আমি হবিগঞ্জে একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছি, যেটা 6 তলা বিল্ডিং হয়ে যায়, 11 তলা পর্যন্ত হবে। আমার এখানে ডায়ালাইসিস থেকে সব কিছু শুরু হয়েছে। 95 অনওয়ার্ডস আমি ডায়াবেটিক হাসপাতালকে প্রতিষ্ঠা করার জন্য আমি বিনামূল্যে চিকিৎসা করেছি। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে পয়সা নিয়েছি কোনোদিন। এটা আমার সবচেয়ে আত্মতৃপ্তি। আর আমার এলাকায় আমি প্রায়শই মেডিকেল ক্যাম্প করে থাকি, ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। এলাকার বিভিন্ন কর্মকাণ্ড, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে আমি সবসময় আমার সরব উপস্থিত থাকি। আমি হয়তো ঢাকায় বসবাস করতে পারতাম, আমি তো অন্য জায়গায় থাকতে পারতাম, কিন্তু আমি সব কিছু বলি আমার যে জন্মভূমি, সেখানেই আমি আমার জীবনের যথেষ্ট সময় ব্যয় করেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো এলাকার উন্নয়নে আমি কাজ করে যাব। মুশফিক, আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে হবিগঞ্জের জন্য নিউ ইয়র্ক সফরের নতুন বার্তা নিয়ে আপনি যাচ্ছেন, প্রবাসীদের কল্যাণের কথাও আপনি বলছেন। আমরা আবার এই অনুষ্ঠানে হয়তো আপনাকে পাবো সেই প্রত্যাশা করতে হচ্ছে।
অনুষ্ঠান শেষ করার আগে আমি বিদায় নিচ্ছি। প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেন দেশকে নিয়ে আপনারা যে ভাবেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে স্বাগত জানাই। আসুন দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনাদের হতাশার কোনো কারণে দেশ অগ্রসর হচ্ছে, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে, উন্নত হচ্ছে। কিছুদিন পর বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এটা কিন্তু উন্নত বিশ্বের মতো হয়ে যাবে। আপনাদের হতাশার কোনো কারণ নেই। আর আমি আজকে দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই। আমার জন্য আমি দর্শকদের দোয়া চাই। আগামীকালকে আমি দেশে চলে যাব। হ্যাঁ, আমরাও আপনার জন্য শুভকামনা করছি। আপনি নিশ্চয়ই আমাদের টাইম টেলিভিশনের জন্য শুভকামনা করেছেন। সুপ্রিয় দর্শক, আজকের মতোই এই অনুষ্ঠান থেকে বিদায় চাইছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।